টানা 21 ঘন্টা তল্লাশি কিন্তু চালিয়েছে ইডি। গতকাল একেবারে রেশন বন্টন দুর্নীতিতে আপনারা জানেন ইডি আধিকারিকদের ফের তৎপরতা। মোট 10টি জায়গায় গতকাল তারা তল্লাশি চালায়, যার মধ্যে অবশ্যই জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বারিক বিশ্বাস, তার বাড়ি রয়েছে, রাইস মিল রয়েছে, একাধিক জায়গা। বিস্তারিত খবর আপনাদের অবশ্যই জানাবে। তবে গতকাল কিন্তু ফের একটা রেল দুর্ঘটনা যা নতুন করে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে, কবচ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে তারই মধ্যে কিন্তু কিছুটা স্বস্তির খবর কি, কারণ অনুব্রত মণ্ডলকে সিবিআই মামলায় তিনি জামিন পেয়েছেন, যদিও ইডির মামলায় তিহারেই থাকতে হচ্ছে অনুব্রত মণ্ডলকে। আলোচনা করব আমরা অবশ্যই, এবং তার পাশাপাশি কালীগঞ্জ সেখানেও আজকে স্বস্তির খবর, আজ থেকেই কিন্তু শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। যারা আলোচনার জন্য অংশগ্রহণ করেছেন প্রথমে পরিচয় করে দিই। রাহুল চক্রবর্তী রয়েছেন অর্চনা মজুমদার, সৈকত গিরি এবং আইনজীবী শ্রমিক বাগচি। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। শুরুতেই আপনাদের দেখাবো রেশন দুর্নীতির তদন্তে ইডি বারিক বিশ্বাসের বাড়িতে টাকার পাহাড়। বালু ঘনিষ্ঠ বারিক বিশ্বাসের রাজারহাটের ফ্ল্যাট থেকে 20 লক্ষের হদিশ। বারিক বিশ্বাসের রাজারহাটের ফ্ল্যাটে মিলেছে প্রচুর সম্পত্তির নথি, এমনটাই ইডি সূত্রে খবর। রেশন দুর্নীতির তদন্তে ফের সক্রিয় ইডি, একযোগে 10 জায়গায় তল্লাশি। ভোর থেকেই রাজারহাট, ভাঙড়, বারাসাত, বসিরহাট, দেগঙ্গায় তল্লাশি। 4টি রাইস মিল, 6টি বাড়ি এবং অফিসে একযোগে ইডির অভিযান। বালু ঘনিষ্ঠ মিল মালিক বারিক বিশ্বাসের ফ্ল্যাট ও বাড়িতে ইডি। বসিরহাটে সংগ্রামপুরে বারিকের প্রাসাদোপম বাড়িতে তল্লাশি। বারিক বিশ্বাসের বাড়ি লাগোয়া একটি রাইস মিলেও চলে তল্লাশি। আলোচনায় আসবো। আমি রাহুলবাবুকে দিয়ে শুরু করব। খুব উল্লেখযোগ্যভাবে আমরা যদি দেখি, রেশন বন্টন দুর্নীতি মামলায় রাজ্য সরকার বারবার দাবি করেছে যে রাজ্য পুলিশ তদন্ত চালিয়েছে। টানা 4 বছর তারা তদন্ত করেছে, যেখানে 42টা চার্জশিট দিয়েছে, কিন্তু কোথাও জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ এই বারিক বিশ্বাসের উল্লেখ তো ছিল না। দেখো কুসুমিতা, ছিল না, ছিল, তদন্ত চলছে, বহুদিন ধরে হচ্ছে, একটা তদন্তের গতিবিধি চলছে, সবই মানলাম আমি। এতদিন ধরে তুমি সে দেখো প্রতিটি ক্ষেত্রে, সারদা বলো, নারদা বলো, রেশন দুর্নীতি বলো, শিক্ষা দুর্নীতি বলো, প্রতিটি জিনিসে এখন আমরাও বিরোধীদের মতো প্রশ্ন করছি, ভাই এই তদন্তের শেষ কবে হবে? এই তদন্তের শেষ চাই আমরা, পরিণতি কি, কন্টেন্টটা কি? আজকে দাঁড়িয়ে কোনো বিচারপতি আশা করি কনফিউজড হবেন না, কোনো বিচারপতি আশা করি সিট ভেঙে দেবে, নতুন করে বলবেন না তদন্ত করতে, কোনো বিচারপতি উষ্মা প্রকাশ করবেন না তদন্তের গতি প্রকৃতি নিয়ে। আজকে দিনের পর দিন, বছরের বছর তদন্ত চলছে তো চলছেই, এবং এর আজ অব্দি কোনো সুরাহা বেরোচ্ছে না। রাজ্য সরকার বারবার সুপ্রিম কোর্টে কেন যাচ্ছে? একটি ব্যাপারে বাকি এই সারদা নারদা কেন রেশন বন্টন 12 বছর ধরে কেন রাজ্য সরকার কেন বারবার সুপ্রিম কোর্টে যাচ্ছে, কেন তারা সিবিআই তদন্তের বিরোধিতা করছে? রাজ্য পুলিশ যদি যথেষ্ট তৎপরতার সঙ্গে তদন্ত করতে পারতো, 4 বছর ধরে 42টা চার্জশিট যারা দিতে পেরেছে, সেই চার্জশিটে শেখ শাহজাহানের নাম কিন্তু ছিল না। ভালো কথা, সিবিআই কি করছে? প্রতিটি ক্ষেত্রে লম্বা একটা বছরের পর বছর আদি অনন্তকাল ধরে তদন্ত চলছে। সিবিআই তদন্ত করবে কি করবে না সেটা নিয়ে তো রাজ্য সরকারের আপত্তি, যে সিবিআই কেন তদন্ত করবে। ট্রায়াল শুরু হলো না কেন? তুমি ছেড়ে দাও রেশন দুর্নীতি, বাকিগুলো ট্রায়াল শুরু হলো না কেন? আজকে এর কোনো উত্তর নেই। এই স্বপন কুমারের রহস্য সিরিজ চলছে, চলবে। আর যখন বড় বিশাল ঘটনা হয় সর্বভারতীয় ক্ষেত্রে শিক্ষার, তখন কিন্তু শিক্ষামন্ত্রী দায়বদ্ধতারই কোনো, তখন ধর্মপ্রধান চুপটি করে বসে থাকেন, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয় না, তার বিরুদ্ধে কিছু বলা হয় না, বলা হয় সিবিআই তদন্ত দিয়েছে, তখন সেটা তাদের মতো করে ইউজ করা হয়, তাদের মতো করে তদন্ত। সিবিআই যখন রেশন বন্টন দুর্নীতি মামলা করে, তখন সেখানে রাজ্য সরকারের আপত্তি হয়, তারা বারবার সুপ্রিম কোর্টে গিয়ে বলে কেন সিবিআই তদন্ত করবে। এই প্রশ্ন যখন করে, তাহলে সারদার নারদার ক্ষেত্রে যখন ফাইনাল চার্জশিট সামনে আসছে না, আখেরে সে তো শাসক দলের পক্ষে স্বস্তিদায়ক, সেটা নিশ্চয়ই মানবেন। দরকার নেই, আমরা চাই তো বেরিয়ে আসো। আচ্ছা বেরিয়ে আসো। অর্চনাদি, প্রথম কথা হচ্ছে কেন এই দীর্ঘসূত্রিতা? এই প্রশ্ন যেমন একদিকে রয়েছে, সারদা নারদের ক্ষেত্রে কেন ফাইনাল চার্জশিট আসছে না? শাসক দল তৃণমূল কংগ্রেস সেই নিয়ে ভীষণ চিন্তিত, তারা প্রত্যেকদিন এই নিয়ে প্রশ্ন করে। আবার যখন সিবিআই তদন্ত করতে যায় বা ইডি যখন তদন্ত করতে যায় একেবারে সন্দেশখালিতে, তখন আবার সেখানে তাদের আক্রান্ত হতে হয়। এবং কেন তারা তদন্ত করতে যাবে, কেন তারা পুলিশকে বলবে না, কেন তারা সুপ্রিম কোর্টে যাবে, এই নিয়ে আবার রাজ্য সরকার প্রতিবাদে সরাসরি একবারে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় সাধারণ মানুষের করের টাকায়। দেখো, হরিঘরে কেড়ে আমি কলা খাই না, শাসক দলের অবস্থাটা অনেকটা ওই রকমই হয়েছে। এই বারিক বিশ্বাস জ্যোতিপ্রিয় মল্লিককে যে পরিমাণ মাসোহারা দিত, যে সেটা আমার বক্তব্য নয়, এগুলো ইডি খুঁজে পেয়ে তবে ওই বাড়িতে সার্চ হচ্ছে। এবং আজকে বারিক বিশ্বাস যাবার এই জ্যোতিপ্রিয় মল্লিক জেলে যাবার পরবর্তীকালে তৃণমূলের কত নেতা মন্ত্রীর ঘরে
এই টাকার মাসিক হিস্সা যাচ্ছে সেটা আমার বলার অপেক্ষা রাখে না, সেটা আপনারা খবর নিলেই জানতে পারবেন। এইবার আমি বলছি বারিক বিশ্বাসের যে কয়েক হাজার হাজার কোটি টাকা তার যে লেনদেন, কোন ব্যবসাটা তার চলে না? গরু পাচার থেকে, হিউম্যান ট্রাফিকিং থেকে, অস্ত্র পাচার থেকে, বাংলাদেশের বেআইনি টাকা, অবৈধ টাকাকে হুন্ডি করা এবং সেগুলোকে আন্তর্জাতিক মার্কেট থেকে ফেরত আনার থেকে, আপনার বেআইনি ইটভাটা থেকে, মালিক চাল কল থেকে, এই ঘোজাডাঙ্গা বর্ডারে 2015 সালে 40 কেজি সোনা সমেত হাতে নাতে বারিক বিশ্বাস ধরা পড়েছিল। রাজ্য পুলিশ কি করেছিল? রাজ্য পুলিশ তখন তারা একদিন পরের দিনই বেল পেয়ে গেছিল এবং 40 কেজি সোনার কেস আজ পর্যন্ত বেরোয়নি। এটা আমার শাসক দলের প্রতিদ্বন্দ্বী অস্বীকার করার কোনো জায়গা নেই। এইরকম ভাবে ওদের অ্যাসেট, ওদের ভোট লুট করা, ওদের ভোটের সময় গুন্ডামি করা এবং যাহা কিছু আপনি দেখবেন বোম বারুদ বন্দুক পিস্তল এদেশ থেকে ওদেশে অনুপ্রবেশকারী, আমি বলিনি যেভাবে অনুপ্রবেশকারীকে বৈধতা দেওয়া হচ্ছে, এই বারিক বিশ্বাস তার কিংপিন। এমনটাই নয়, সেই সঙ্গে ন্যাশনাল দুর্নীতির তদন্তে বাকিবুর রহমানের আত্মীয় চাল ব্যবসায়ীর বাড়িতেও ম্যারাথন তল্লাশি। 21 ঘন্টা পর দেগঙ্গার চাল ব্যবসায়ী আলিফ নূরের বাড়ি থেকে বেরোলো ইডি। আমাদের প্রতিনিধি সমীরণ পাল আমাদের এই বিষয়ে আরো বিস্তারিতভাবে জানাবেন। আলিফের ভাই আনিসুর রহমান দেগঙ্গা তৃণমূল ব্লক সভাপতি, কি বাজেয়াপ্ত করেছে ইডি অবশ্যই জানবো। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। সমীরণ, কি জানতে পারছো? দেখা সুকর্ণা, গতকাল থেকে 21.5 ঘন্টা জেরার পর, তল্লাশি অভিযানের পর ইডি আধিকারিকরা রাত্রি 2:30 নাগাদ আলিফ নূরের বাড়ি থেকে বেরিয়ে যায় এবং দেগঙ্গার কাউকে পাড়ায় আলিফ নূরের বাড়ি এবং রাইস মিলে টানা ম্যারাথন তল্লাশি অভিযান চালান ইডি আধিকারিকরা। এবং আলিফ নূর হচ্ছে বাকিবুর রহমানের আত্মীয় এবং যেহেতু রেশন বন্টন দুর্নীতি মামলায় বাকিবুর রহমান গ্রেপ্তার হয়েছিল এবং সেই ঘটনার সূত্র ধরে গতকাল সকালবেলা আসেন ইডি আধিকারিকরা। প্রথমে রাইস মিলে যান, তারপরে আলিফ নূরের বাড়িতে তল্লাশি অভিযান চালান। আলিফ নূর হচ্ছে দেগঙ্গা ব্লক তৃণমূল সভাপতি আনিসুর রহমানের দাদা, আর সেই কারণে দুই ভাইকেই জিজ্ঞাসাবাদ করা হয়, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং যেটা আনিসুর রহমান জানিয়েছেন যে দুজনের দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছেন ইডি আধিকারিকরা এবং তারা তদন্তে সহযোগিতা করেছেন এবং তারপর রাত 2:30 নাগাদ ইডি আধিকারিকরা তাদের বাড়ি থেকে বেরিয়ে যান। ধন্যবাদ সমীরণ। রাহুল দা, তাহলে আমরা যদি একটা ট্রিটা বানানোর চেষ্টা করি, জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বাকিবুর রহমান ঘনিষ্ঠ তার আত্মীয় আলিফ নূর, এই যিনি এই সংস্থার মালিক, 21 ঘন্টা তল্লাশি করে ইডি বেরোলো, আর তার ভাই হচ্ছেন আনিসুর রহমান, যিনি নাকি দেগঙ্গা তৃণমূলের ব্লক সভাপতি। ঘুরে ফিরে সেই শাসক দলের সঙ্গে কোথায় সভাপতি, তার কোন ভাই, তার সাথে সভাপতির কোনো সম্পর্ক নেই। ব্লক প্রথম সভাপতি কথা, দলটার সাথে যোগাযোগ করানোর যে স্থাপন করা, এই যে এস্টাবলিশ করার প্রক্রিয়া, এটা চলে না। মানুষের টাকা খরচ করে। প্রথম কথা হচ্ছে যে এই মতো চলে বললেন যে বিএসএফ অনুপ্রবেশ করছে। বিএসএফ কি করছে আজকে জানিয়ে তার তো জবাব দিতে হবে। দেগঙ্গা তৃণমূলের যিনি ব্লক সভাপতি, তার দায়িত্ব তো দলকে নিতে হবে রাহুল দা। তার দায়িত্ব তো দলকে নিতে হবে। দলের দায়িত্ব তো নেই, কেন নেই? তৃণমূলের ব্লক সভাপতি, যদি কোথায় কেউ করে থাকে তাহলে তদন্ত হোক না। এতদিন ধরে তদন্ত কি করছে? কন্টেন্ট নেই বলে বেশ, আমি সৈকতের কাছে যাই। সৈকত, যদি রেশন বন্টন দুর্নীতির তদন্ত কেন সিবিআই করবে, এই প্রশ্নটা যদি রাজ্য সরকার বারবার গিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত করতে পারে, তাহলে এই যে বাকিবুর রহমান, এই কারা আলিফ নূর, এই কারা আনিসুর রহমান, এদের হদিশ 4 বছর ধরে কেন পুলিশ পেল না? এরা তো এলাকাতেই রয়েছেন। না, পুলিশ পাবে কি করে? বারিক বিশ্বাসের দাদা একসময় জেলা পরিষদের মেম্বার ছিলেন, তারপর তার বৌদি হয়েছেন। এই আলিফ নুমের ব্যাকগ্রাউন্ডে যদি আপনি দেখেন, তার ভাই তৃণমূলের ব্লক সভাপতি। আপনি শাহজাহানের ব্যাকগ্রাউন্ড দেখেছেন, আপনি জাহাঙ্গীরের ব্যাকগ্রাউন্ড দেখেছেন, আপনি একের পর এক চাকরি দুর্নীতি বাকিবুর থেকে শুরু করে একের পর এক যে নামগুলো সামনে এসছে, প্রত্যেকে কোনো না কোনো তৃণমূলের পদের রয়েছেন অথবা তার পরিবারের কেউ না কেউ রয়েছে। স্বাভাবিকভাবে দেখুন, এই পুরো তৃণমূল কংগ্রেস দলটা করা সম্ভব তখনই যদি সে চাল চুরি, ট্রিপল চুরি এবং রেশন দুর্নীতি, এই সমস্ত টাকা পয়সা ঠিকঠাক জায়গায় ঠিকঠাকভাবে পৌঁছতে পারে। আবার উল্টো দিকেও এটাও সত্য যে এইসব দুর্নীতি চোরেরাই তৃণমূল কংগ্রেসে বসে রয়েছে। কিন্তু আমার বক্তব্য দুটো জায়গায় স্পেসিফিক। এক, শারদা নারদার তো কালকে ঘটেনি, 1 মাস আগে ঘটেনি, 1 বছর আগে ঘটেনি, অনেক আগে ঘটেছে। কেন শারদা নারদার ফাইনাল চার্জশিট জমা পড়ছে না? 2, এই যত দুর্নীতির অভিযোগ সামনে এসছে সবগুলো বাংলাদেশ বর্ডার লাগোয়া এলাকা, তাহলে এই সমস্ত দুর্নীতিকাণ্ডে টাকা পয়সা বিদেশে জমানোর অভিযোগ বারে বারে উঠছে। তাহলে বর্ডার সিকিউরিটি ফোর্স
কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তারা কি করছিল? 3 হচ্ছে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক রাজনীতি আর কতদিন চালাবে বিজেপি? এই যে বারবার অনুপ্রবেশের কথা বলছে, সীমান্ত সুরক্ষা দেওয়ার দায়িত্ব কারে? নাকি উল্টে মমতা বন্দ্যোপাধ্যায় মোদির সঙ্গে দেখা করার পর অনুব্রত মণ্ডল জামিন পেয়ে যাচ্ছে, কিছুদিন পর হয়তো পার্থও পাবে, তারপর শারদানন্দের মতন এগুলো সব ইতিহাস হয়ে যাবে। আসলে 2011 সালের পর তৃণমূল বিরোধিতায় বাম কংগ্রেসের একটা শক্তিশালী ভিত্তি ছিল। 16 সালের পর বিজেপি লিজ নিয়েছে তৃণমূলকে আরো স্থায়ী করবার, তাই বিরোধী ভোটকে ধ্বংস করে হিন্দু মুসলমান অনুপ্রবেশ চুরি দুর্নীতিতে করবার তা বিজেপি করছে একেবারে। শ্রমিক, কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে সেই পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছিলেন 2022-এর জুলাই মাসে, তার আমরা প্রায় 1 বছরের বেশি সময় পরে আমরা দেখেছিলাম পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ যে আরো জনপ্রতিনিধি যারা রয়েছেন, কাউন্সিলর বা বিধায়ক যারা রয়েছেন, তাদের বাড়িতে তল্লাশি হয়েছে। সেখানে সিবিআইয়ের বক্তব্য ছিল তারা তথ্য জানতে চায়, এবং সেখানে আমরা যে প্রশ্নটা উঠেছিল, বিরোধীরাও যে প্রশ্নটা করেছিলেন, এতদিন পরে খুঁজলে কি পাওয়া যাবে? 26শে অক্টোবর গ্রেফতার হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, তারপরে এই দীর্ঘ সময়ের পরে একেবারে জুলাই মাসে শেষে এসে তার ঘনিষ্ঠ আরো কারা কারা রয়েছে তাদের হদিশ ইডি পাচ্ছে। সত্যি কতটা তথ্য পাওয়া যাবে বলে মনে হয়? দেখুন, এটা তো একটা সত্যিকারেরই বিষয়, কারণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রত্যেকের তদন্ত করার একটা প্রসিডিওর রয়েছে। তারা যেভাবে তারা বিভিন্ন কাগজপত্র বা বিভিন্ন ধরনের তথ্য প্রমাণ তাদের হাতে আসছে, সেই অনুযায়ী তারা এক এক করে এগোচ্ছে। বারিক বিশ্বাসের নাম কিন্তু এর আগেও উঠেছিল এবং হ্যাঁ, অ্যারেস্টও হয়েছিল। এবং হচ্ছে যে এই রেশন বন্টন দুর্নীতিতে এর আগে তার নাম উঠেছিল, এবার তারপরে আজকে তার বাড়ি থেকে, মানে কালকে ইনফ্যাক্ট তার বাড়ি থেকে এত মানে লক্ষ লক্ষ টাকা পাওয়া গেছে। সত্যি কথা বলতে কি, এই ইডি সিবিআই এই যে তদন্তগুলো করছে, এরা কোর্ট মনিটরিং তদন্ত করে, কারণ কোর্ট নির্দেশ দিলে, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে নিজের থেকে এরা কোনো কিছু করতে পারে না, কিছু কিছু সিস্টেমে গলদ রয়েছে। কারণ হচ্ছে যে এদেরকে কোনো জায়গায় তদন্ত করতে গেলে বা এই টোটাল প্রসিডিওরটা কমপ্লিট করতে গেলে কোর্টের পারমিশন নেওয়ার ব্যাপার একটা থাকে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই প্রশ্নটা তো বিরোধীরা করবেই, এবং এই প্রশ্নটা আইনজীবী হিসেবে আমারও মনে হয়েছে যে সৈকতদাও যেটা বলল, যে ঘটনা হচ্ছে যে সারদাতে ফাইনাল চার্জশিট কেন দেওয়া যাচ্ছে না? সেই নারদা মামলা আমি করেছিলাম সেই 2015 সালে, এখনো পর্যন্ত আজও পর্যন্ত সেখানে দেখা যাচ্ছে যে সিবিআই কিন্তু সেই তদন্ত শেষ করতে পারেনি। শুধু তাই নয়, উল্টে নলিনী চিদম্বরমের নাম সেখানে যোগ করে আরো বেশি হেনস্থার মুখোমুখি তাদের। একদম 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 এখানে একটা ব্যাপার দেখুন, এখানে কিন্তু একটা রাজনৈতিক ব্যাপার রয়েছে। কারণ যতই আপনি বলুন যে এই যে গরু পাচার হচ্ছে বা এই যে পাচারের ব্যাপারগুলো হচ্ছে, টাকা পয়সার যে লেনদেন হচ্ছে, বা ধরুন এই যে বর্ডার দিয়ে বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র থেকে শুরু করে অনেক কিছু এই যে ঘটনাগুলো ঘটছে, দেখুন শুধুমাত্র বিএসএফ শুধু নয়, বর্ডারে বিভিন্ন ধরনের, ধরুন একজন এই যে অনুপ্রবেশকারী এই যে চলে আসছে আমার দেশে, এই একটা অন্য দেশ থেকে আসতে গেলে তাকে পাসপোর্ট নিয়ে আসতে হয়, এই সংস্থাটা কার অধীন? কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার তো ব্যর্থই, কেন্দ্রীয় সরকারই উপর্যুপরে ওরাও ব্যর্থ। একেবারে তদন্তের এই যে স্লভ গতি, তাতে দুর্নীতির রাঘব বোয়ালরা কোথাও ছাড় পেয়ে যাবে না তো, এই আশঙ্কাও কিন্তু থেকে যাচ্ছে। গতকাল রেশন বন্টন দুর্নীতিতে যেমন ইডির তৎপরতা আমরা দেখলাম, গতকাল এও দেখেছি গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল। সুপ্রিম কোর্টে সিবিআই এর মামলায় জামিন পেলেন তিনি। জামিন দিলেও তদন্তে সব রকমের সহযোগিতার নির্দেশ সুপ্রিম কোর্টে। গরু পাচার মামলায় তিহাড়ে বন্দী আছেন অনুব্রত মণ্ডল। 2022-এর অগস্টে গ্রেফতার করা হয়েছিল অনুব্রতকে। ইডির দায়ের করা মামলায় অনুব্রতর জামিনের আবেদন ঝুলে আছে দিল্লি হাইকোর্টে। ফলে সিবিআই এর মামলায় জামিন পেলেও জেল থেকে মুক্তি হচ্ছে না অনুব্রতর। আর অনুব্রত মণ্ডলের জামিন পাওয়ার খবরে খুশি বীরভূমের সাংসদ শতাব্দী রায়। প্রভাবশালী হওয়াটা অপরাধ নয়, কেউ যদি প্রভাবকে অন্যভাবে ব্যবহার করে তখন আইন ব্যবস্থা নেবে। আমরা তো আইনের সঙ্গেই রয়েছি। প্রতিক্রিয়া শতাব্দী রায়। খুব ভালো, খুব খুশি, কারণ আমাদের কলিগ, আমাদের সংগঠক, আমাদের দলের পুরনো মানুষ, খুব খুশির খবর যে জামিন পেয়েছে, বা একটা তো স্টেপ এগোলো, তারপরে এবার জামিনগুলো পেলে ফিরে আসবে বীরভূমে। দারুণ খবর। মানুষ দারুণ নায়ক হতেই পারে, একটা মানুষ দারুণ সিঙ্গার হতেই পারে, তার একটা প্রভাবশালী হওয়াটা অপরাধ না। এখন সে এই প্রভাবটা যদি তার আইনের ক্ষেত্রে ব্যবহার না করে তাহলে ঠিক আছে, এবং সেটা ব্যবহার করা ওরা তো সবসময় অবজারভেশনে রাখছে, তারা দেখবে, যদি ব্যবহার করে আবার তারা স্টেপ নেবে। আমরা আইনের সঙ্গে আছি, আইনের কথা সম্মান দিয়ে আছি, সুতরাং প্রভাবশালী মানে প্রভাব খাটিয়ে তারা এতদিন বেরোতেই পারে, তাই না? এত বছর ধরে রয়ে গেল, তাদের প্রভাব তো তখনও খাটায়নি বা খাটাতে পারেনি।
অনুব্রত মণ্ডলের জামিন পাওয়া নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন? তিনি বলছেন সুপ্রিম কোর্টে জামিন পেলেও তিহার থেকে মুক্তি পাবার কোনো সুযোগ নেই অনুব্রত মণ্ডলের। শুনুন। বেরোনোর কোনো সুযোগ নেই, ইডির মামলাতে আছে। এবং আমরা যেটা কনভেনশন বা দেখেছি, আমাদের অভিজ্ঞতা, আমরা লয়ার নই, এজেন্সিরও কেউ নই, তাতে সিবিআই মামলাতে অনেকদিন জেলে থাকার পরে বেল পেয়ে যায়, ক্রিমিনাল অফেন্স। কিন্তু পিএমএলএ মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে বেরিয়ে আসা খুব মুশকিল, যেটাতে ভাইপোও আছে। ভাইপোর লিপস অ্যান্ড পাউন্সের সম্পত্তিগুলো অ্যাটাচমেন্ট হয়েছে, যার সম্পত্তি অ্যাটাচমেন্ট হয়েছে তার তো ভিতরে থাকা উচিত। অর্থাৎ স্বাভাবিকভাবে পশ্চিমবাংলার দুর্নীতির বিরুদ্ধে যে জনগণ অপেক্ষা করে থাকেন তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই যে উনি বাইরে বেরোতে পারবেন না। ইডির মামলাতেও উনি অলরেডি ভিতরে আছেন। অর্চনাদি, সিবিআই যেভাবে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল, একেবারে ঠাকুর ঘর থেকে এসে নিয়ে গিয়েছিল টানাহেচড়া করে, তাতে মনে হয়েছিল যে সত্যিই সিবিআই এর হাতে যথেষ্ট তথ্য প্রমাণ আছে। কিন্তু এতদিন পর যেটা বোঝা যাচ্ছে যে সিবিআই আদালতে কিছুই দেখাতে পারেনি, যার জন্য সিবিআই মামলায় জামিন পেয়ে গেলেন অনুব্রত মণ্ডল। তাহলে এখন বিজেপি কি খুশি থাকবে যে ইডির মামলায় তিহারেই রয়েছেন অনুব্রত এই ভেবে? এখন সিবিআই কিছুই দেখাতে পারেনি, এটা আপনার একটা নিজের তৈরি করা হলো। তারা সুপ্রিম কোর্টে, আমাকে একটু বলতে দিন, কোর্টে এটা নিয়ম, আপনাকে যে সেকশন দেওয়া হয়েছে তার এগেইনস্টে তার সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট দিনের পর দিন কোটি কোটি টাকা খরচা করে সেখানে দাঁড়াচ্ছে। সেটা প্রভাবশালী নয়, তার যে যে সেকশনগুলো দেওয়া হয়েছে সেই সেকশনের বিরুদ্ধে তাহলে এতদিন জেল খাটো কেন, কিছু যদি না থাকে, নাম্বার ওয়ান। নাম্বার টু, ইডির কেস খালি নয়, দেখুন চাল পাচার থেকে লটারিতে, ডিআর লটারিতে কোটি কোটি টাকা পাওয়া, মানি লন্ডারিং কেস, তার কোন কেস নেই। সুতরাং বাইরে আসার কোনো জায়গায় নেই, এবং এটা নিয়ম, কেউ সারা জীবন জেলের ভেতরে থাকে না, তার একটা পিরিয়ড, তার আবার এটার হিয়ারিং চলবে, চার্জশিট জমা হওয়ার পরেও তো তার হিয়ারিংটা হবে। এই তো নয় সে খালাস পেয়ে গেছে বলেছে তুমি নির্দোষ, আপনারা এক্ষুনি ওকে অনুব্রতকে নির্দোষ প্রমাণ করে দিচ্ছেন। এটাই হলো আমাদের দুর্ভাগ্য, এটাই আমাদের দুর্ভাগ্য। কারণ কোর্ট বলেন, কোর্ট তাকে একটা কেসে, সিবিআই এর কেসে তাকে প্রথম সিবিআই করেছিল। একটা জিনিস বুঝুন, একটা জিনিস বুঝুন, সিবিআই প্রথম অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল অনুব্রত মণ্ডলকে। সিবিআই এর হাতে যদি যথেষ্ট তথ্য প্রমাণ থাকতো তাহলে নিশ্চয়ই উনি সিবিআই এর মামলায় জামিন পেতেন না। খুব সহজ হিসেব, পিএমএলএ অ্যাক্ট পরে লাগু হয়েছে এবং সেখানে ইডির মামলায় তিনি এখনো তিহারে রয়েছে। আমাকে কেউ অ্যারেস্ট হয়ে, সিবিআই কেন, যে কোনো মার্ডার কেস থেকে রেপিস্ট, তারা যখন অ্যারেস্ট হয়ে বেলে থাকে তা অনেকদিন জেল, সে কি বেল নিয়ে বাইরে আসে না? তার তখন হিয়ারিং হয় না, তখন সে বাইরে থাকে না, থাকে। কিন্তু তার এখনো বেশি কেস আছে। আমি একবার আইনজীবীর কাছে যাই, একবার আইনজীবীর কাছ থেকে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। শ্রমিক, একটা জিনিস সাধারণ মানুষ হিসেবে আমরা কি মনে করব যে সিবিআই যে যে অভিযোগের ভিত্তিতে অ্যারেস্ট করেছিল, যেভাবে রাখা হয়েছে তিহার জেলে, শুধুমাত্র সিবিআই নয় ইডির মামলাতেও তিনি রয়েছেন, সিবিআই নিজের তরফে তথ্য প্রমাণ যথেষ্ট সরবরাহ করতে পারেনি এবং সেই কারণে সিবিআই মামলায় তার জামিন হলো। একদম, এটা কিন্তু বিচারপতি একদম পরিষ্কারই বলেছেন যে সিবিআই যে তথ্য প্রমাণ দেখিয়েছে প্রভাবশালী, কোট আনকোট প্রভাবশালী, বারবার যেটা বলেছিল সেটা প্রমাণ করতে পারেনি। সেটা প্রমাণ করতে পারেনি। এবং তারপরে ব্যাপার হচ্ছে যে কোনো একটা ক্রিমিনাল কেসে চার্জশিট হয়ে যাওয়ার পর প্রভাবশালী কিনা আইনের যে ব্যাখ্যাটা সেটা আপনাকে আমি বলে দিই। প্রভাবশালী ব্যাপারটার পাশাপাশি যে কোনো একটা ক্রিমিনাল কেসে চার্জশিট হয়ে যাওয়ার পর, যেটা আমাদের কোর্টের টার্ম বা ভাষায় আমরা যেটা বলা হয় যে ইনভেস্টিগেশন ইজ ওভার, মানে ইনভেস্টিগেশনটা শেষ হয়ে গেছে। এইবার যে চার্জশিট হয়েছে সেই অনুযায়ী যে সাক্ষী সাজানো হয়েছে তার ট্রায়াল হবে, সেখানে সে দোষী কি নির্দোষ কি খালাস হবে সেটা সেখানে প্রমাণ হবে। এবং হচ্ছে যে এই সাক্ষী টোটাল প্রমাণ করতে সময় লাগবে। বিচারপতি এইটাই বলেছেন যে প্রভাবশালী যে তত্ত্ব দেওয়া হয়েছে সেইটার জন্য তারা যদিও বা দেখেছিলেন, কিন্তু সেই কেসেও সিবিআই কিন্তু চার্জশিট অনেক আগেই দিয়ে দিয়েছে। সুতরাং সিবিআইয়ের দিক থেকে ইনভেস্টিগেশন ক্লিয়ার, মানে ইনভেস্টিগেশনটা শেষ হয়ে গেছে। এখন এটা কনসার্ন কোর্টে এটা ট্রায়াল হবে। ট্রায়ালের জন্য এখন একটা বড় সময় লাগবে, এতগুলো সাক্ষীকে জোগাড় করতে হবে, সেই অনুযায়ী মামলাটা চলে এইটা একটা ফাইনাল ডিসিশনে যাবে। এতদিন কোনো আসামিকে যে কোনো কেসে, আমাদের ভারতবর্ষের এটাই হচ্ছে আয়রনি অফ দ্য ফেট, এবং মানে এইখানেই বলতে পারেন আইনের গলদ, এত বড় বড় আইন পরিবর্তন হয় এইখানেই হচ্ছে যে এই চার্জশিট হয়ে যাওয়ার পর অনেক বড় বড় কেসে জামিন হয়ে যায়, এক্ষেত্রেও তাই হয়েছে। এবং আমি কিন্তু একটা কথা বলে দিতে পারি যে এই ইডির মামলায় বলছে না যে জেলে আছে, ইডির মামলার ক্ষেত্রেও কিন্তু যদি আজকে ইডি কিন্তু বহু কেসে চার্জশিট দিয়ে দিয়েছে,
অনুব্রত মণ্ডলের ইডি মামলার কেসের ক্ষেত্রেও কিন্তু জামিন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এই জামিনের অর্ডারের পেপারটা তারা সেখানেও দেখাবেন এবং তারা সেখানেও এই সওয়ালটা করবেন যে ওইখানে যখন জামিন হয়ে গেছে, সেখানে যখন চার্জশিট হয়ে গেছে, সে তো আর পালিয়ে যাচ্ছে না। সুতরাং বেলে বিভিন্ন কন্ডিশন থাকে যে এখানে যেতে পারবে না, বা ধরুন বাইরে যেতে পারবে না, হাজিরা ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো থাকে। সুতরাং সেই কন্ডিশনে আমার ধারণা যে পরবর্তী যে কেসগুলো রয়েছে সেগুলো তো জামিন হয়ে একটা হয়ে যেতে পারে। তৃণমূলের অন্দরে আপাত স্বস্তি তো একটা লিস্ট হয়, এটা তুমি দেখো মদন মিত্র, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কোনটা প্রমাণ করা গেছে? আমার বক্তব্য যে প্রমাণ করার কথাবার্তা। তো এই যে বিলম্বিত লম্বা কথা বললো সময়কে একটা, আজকে দাঁড়িয়ে যদি উপযুক্ত তথ্য প্রমাণ থাকতো, বা এতদিন ধরে যদি যেভাবে ঝম্প তর্জন গর্জন চললো, তারপরেও দাঁড়িয়ে জামিন হয়ে যাচ্ছে এবং বলছি ইডিতেও জামিন হবে, তাহলে তো দোষী প্রমাণ করা গেল না। আমার বক্তব্য যে দোষী প্রমাণ করা গেল কিনা, অভিযোগের ভিত্তিতে প্রত্যেকটা তৃণমূল নেতাকে মেলাইন করা হচ্ছে, আলটিমেটলি প্রমাণ করা যাচ্ছে না। সে মদন মিত্র বলো, সুদীপ বন্দ্যোপাধ্যায় বলো, যে কেউ বলো, আজকে দাঁড়িয়ে বড় বড় কথা ছাড়বে কিন্তু এই মুহূর্তে এজেন্সির হাতে একেবারে। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, দিকে দিকে তৃণমূল নেতাদের দাদাগিরির ছবি সামনে আসছে। এবার ব্যারাকপুরে পুলিশকে মার তৃণমূল কাউন্সিলরের। ব্যারাকপুর কমিশনারেটের এসআই ওঙ্কার বন্দ্যোপাধ্যায়কে মারধর। 20 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর ও তাঁর দলবলের হামলা। পুলিশ অফিসারের ওপর হামলা তৃণমূল কাউন্সিলর রমেশ সাউয়ের। আর 30 এপ্রিলের এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপি নেতা কৌস্তব বাগচি। বাড়ির সামনে তৃণমূলের ব্যানার লাগানোর সময় আপত্তি এসআই এর স্ত্রীর। প্রতিবাদ করলে এসআই এর স্ত্রীর সঙ্গে বচসা তৃণমূল কাউন্সিলরের। ঘটনাস্থলে এলে এসআই ওঙ্কার বন্দ্যোপাধ্যায়কে মাটিতে ফেলে বেধড়ক মারধর তৃণমূল কাউন্সিলর রমেশ সাউ ও তার ছেলের। মানে কাউন্সিলরের সাথেই হয়েছে গন্ডগোল, সব ওরা উনি বলতে পারবেন ওনাদের সাথে কোনো কিছু, মানে ব্যানার ফ্যানার লাগানো নিয়ে কোনো সময় মতো ভোটের সময় কাজ চলছিল, কোনো ব্যানার লাগানো নিয়ে ওতেই গন্ডগোল, এর বেশি আর বলতে পারবো না। মারপিট ঠোঁটে ওইসব ওই সময় হয়েছে, ওই ব্যানার ফ্যানার নিয়ে ওর থেকেই হয়েছে ওদের সব। হ্যাঁ এখন তো বসিয়েছে, দেখছি বসে, আগে ছিল না। পাল্টা বটি নিয়ে এসআই ওঙ্কার বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ। আত্মরক্ষার স্বার্থে হাতাহাতি দাবি তৃণমূল কাউন্সিলর রমেশ সাউয়ের। লোকসভা ইলেকশনের আগে গোটা 7-8 দিন 10 দিন আগে আমরা ওখানে ব্যানার লাগাতে গেছিলাম। ওনার বউ হঠাৎ বলছে আমার বাড়ির সামনে ব্যানার লাগাবে না। তো আমার ছেলে বলে কেন? বলে না আমার বাড়ির সামনে লাগাবে না। তো বলে আপনার বাড়ি তো ওইদিকে, এইদিকে, এটা তো মিউনিসিপ্যালিটি জমি। কাউন্সিলর বলেছে লাগাতে, আমরা লাগালাম। বলছে কাউন্সিলর বাবার জমি। তারপরে আমি যে ও তো গেট বন্ধ করেছিল, আমি জিজ্ঞেস করি এই ধরনের কথা বলছো কেন, উল্টোপাল্টা বলছো কেন তুমি? থুতু ফেলতে স্টার্ট করে। 5-6টা ছেলে ছিল, তারা গালাগালি দেয়, থুতু ফেলছিস কেন, তোর বরকে ডাক। আমরা তুমি অঙ্কারকে ডাকো 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 ডাকো। তখন ঘর দিয়ে বটি বার করে, বটি দিয়ে চালাতে স্টার্ট করে। আমি তোমার বরকে ডাকো, আমি তোমার বরের সঙ্গে কথা বলবো। তোমার সঙ্গে আমি কি কথা বলবো? তখন ও বরকে ফোন করে, ওর বর ডিউটি আবারসে এসে না কারোর সঙ্গে, পাড়ার লোকের সঙ্গে কারোর সঙ্গে না আলোচনা করে হেলমেট চালাতে স্টার্ট করে। হেলমেটটা আমার ছেলের চোখে লেগে যায়। লেগে যাওয়ার পর আমরা ধাক্কা দিই। তখন ও কী করে, বোর হাত দিয়ে বটি দিয়ে আমাকে তাড়া করে, বটি নিয়ে আছে, এই মারে বটি নিয়ে একটু ধাক্কাধুক্কি হয়েছে। হ্যাঁ, মারিনি, মানে ধাক্কাধুক্কি হয়েছে। আর বিরতি নেব, এই প্রসঙ্গে অবশ্যই আলোচনায় ফিরে আসবো। জনপ্রতিনিধির যদি এই চেহারা হয়, তাহলে সাধারণ মানুষ কিভাবে পুলিশের ওপর ভরসা রাখবে?